হ্যাঁ, তিনি তারকা, তিনি কিংবদন্তি, তিনি সর্বজয়ী, তিনি লিওনেল মেসি। তারপরেও কোথাও গিয়ে তিনি মানুষ তো, আমার আপনার মতনই তারও কান্না পাই, তারও চোখের জল দেখতে পাই। তবে এটা মেসি জেনারেশন, আর্জেন্টিনার মেসি জেনারেশন, এবং এই জেনারেশন জানে কিভাবে ট্রফি জিততে হয়। ডিয়ার ভিউয়ার্স, সমকাল স্পোর্টস থেকে আমি সঞ্জয় শাহ পিয়াল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজও আমার অতিথি আমার সহকর্মী সুমন মেহেদি। আর মেহেদি, বলছিলাম মেসির কথাই, আপনিই শুরু করেন। মেসি যখন ইনজুরি নিয়ে মাঠের বাইরে চলে গেলেন 62 মিনিটে, তখনই যাওয়ার পরে বেঞ্চ দেখা গেল যে মেসি কাঁদছেন। এইটা আসলে অনেককেই অবাক করেছে যে মেসির মতো একজন খেলোয়াড় যিনি ক্যারিয়ারে একদম শেষে চলে এসেছেন, এই কোপাটাও পেয়ে গিয়েছিলেন, এই কোপাটাও খেলবেন কিনা এরকম একটা শুরুর দিকে কিন্তু অনিশ্চয়তা ছিল। মেসি কোপা আমেরিকা খেলছেন, আগে কোপা আমেরিকা জিতেছেন, সব ধরনের ট্রফি জিতেছেন। তার মতো একজন যখন ইনজুরি নিয়ে মাঠের বাইরে চলে যাচ্ছেন এবং ফাইনালের মতো ম্যাচে, তখন তিনি কাঁদছেন। এইটা আসলে অনেককে অবাক করেছে যে সব কিছু জেতার পরেও তার দেশের জার্সিতে শিরোপা জেতার যে ক্ষুধাটা, এটা যেন এখনো মরেনি। হ্যাঁ, এমন একটা কথাই কিন্তু এমিলিয়ানো মার্তিনেজ ম্যাচের পরে বলছিলেন ওই টিভি ব্রডকাস্টার্সে, যে অনেকেই ভেবেছিল যে আমরা হয়তো মানে রিল্যাক্সড হয়ে যাব, হয়ে যাব, বাট আমাদের এই দলটা ক্ষুধার্ত, হাঙ্গরি, আমরা জানি এবং সবাইকে দেখিয়ে দিয়েছি আর্জেন্টিনা কি করতে পারে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে মেসির ওই কান্নার জায়গাটাতে যদি আমি আসি, তিনি কি ডিমারিয়ার জন্য মানে তিনি কিছু করতে চেয়েছিলেন ফাইনালে, আগের দিন বলেছিলেন যে ডিমারিয়ার জন্য আমরা কিছু করতে চাই, আমি কিছু করতে চাই, সেটা না পারার কষ্টটাই কি তাকে কাঁদাচ্ছিল? দুটো ব্যাপার ছিল। একটা হচ্ছে মেসির ওই শুরুর দিককার যে ইনজুরিটা, ওইগুলো থেকে কিন্তু তিনি পুরোপুরি সেরে উঠেছিলেন এবং ফাইনাল সেমিফাইনাল ম্যাচটাতে তিনি ভালো খেলছিলেন, গোলও পেয়েছিলেন এবং সেমিফাইনালে তিনি শেষের দিকে গোল পেয়েছিলেন। কাতার বিশ্বকাপ যদি আপনি দেখেন, ওই স্পেনে ফ্রান্সের বিপক্ষে ফাইনালে তিনি শেষের দিকে কিন্তু গোল করে ম্যাচটা একেবারে জয়ের প্রান্তে নিয়ে গেছেন। তার একটা আশা ছিল, হ্যাঁ, পুরো ম্যাচটা যদি খেলতে পারতাম, আমি থাকলে হয়তো গোলটা পাবো বা পাওয়ার চান্স আছে। ওই জায়গা থেকে বোধহয় তিনি কেঁদে ফেলেছিলেন, কারণ মেসি উঠে যাওয়ার পরেও কিন্তু আর্জেন্টিনা ভালো খেলেছে। হ্যাঁ, বাট যেটা আমরা বলছিলাম আর কি, যে এই শোর আগে, যে মেসির আমরা দেখছি যে 45টি ট্রফি জিতেছেন সব মিলিয়ে। মানে এত ট্রফি ক্লাব এবং দেশের হয়ে কেউ আর জিতেনি। দানি আলভেজ জিতেছিলেন 44টি। আর্জেন্টিনা তারা সবচেয়ে বেশি 16 বার এই কোপা জিতলো। 3 বছরে তারা 3টি ট্রফি জিতলো, বৈশ্বিক ট্রফি। মানে আর্জেন্টিনার আর পাওয়ার কি ছিল, মানে তারা এতটা, এবং ম্যাচে যেটা দেখা গেছে যে তারা কখনোই সেভাবে শুরুটা করতে পারেনি। কি মনে হচ্ছিল, মানে আর্জেন্টিনার ক্ষুধাটা কোথায় গিয়ে আরো বেড়ে গিয়েছিল আপনার মনে হয়? আমার এইখানে মনে হয় ডিমারিয়ার কথাটা, যে ডিমারিয়াকে তারা একটা স্মরণীয় বিদায় দিতে চেয়েছিলেন, যে কারণে তাদের এই ক্ষুধার জায়গাটা। এবং আমার মনে হয় যে ন্যাশনাল টিমের এই শিরোপাগুলো এত বেশি দামি তাদের কাছে যে তারা আসলে পরপর যদি 3টাও যেতে, বিশ্বকাপ যদি 3টা যেতে, 5টা যেতে, তাহলে এই ক্ষুধাটা মরবে বলে আমার মনে হয় না। যে কারণেই কিনা কাতার বিশ্বকাপে ওই ফাইনালে হারার পরে এমবাপ্পেদের সেই কান্না, আবার এদিকে মেসি ইনজুরির পরে যেভাবে তিনি কান্না করলেন, তাতেই বোঝা যায় যে এই শিরোপাগুলো তাদের কাছে কত বেশি দামি, সেটাই আসলে বোঝাতে চেয়েছি। আমরা যদি একটু ম্যাচের দিকে তাকাই, যে আর্জেন্টিনা যে ধরনের খেলে, আমরা দেখলাম যে বল পজিশনে তারা পিছিয়ে ছিল, পাসিংয়ে পিছিয়ে ছিল, মাঝমাঠ ছিল না, মানে কলম্বিয়ার দখলে ছিল। আর্জেন্টিনা কি মানে শুরু থেকে কিছুটা ঘাবড়ে গিয়েছিল মানে ওদের অ্যাটাকিং দেখে? আসলে ঘাবড়ে যাওয়ার বিষয় আমার মনে হয়নি, কারণ কলম্বিয়ার যে ধরনের খেলার যেভাবে ওরা খেলে, ওই জায়গায় কিন্তু অন্য প্রতিপক্ষকে ওরা সুযোগ কম দেয় এবং তারা খুবই ডিফেন্স আটো করে খেলে। আমরা ম্যাচে দেখেছি যে 4জন ডিফেন্স নিয়ে খেলছেন, কিন্তু পরবর্তীতে কিন্তু মিডফিল্ডের 2জন নিচে নেমে এসে পুরোটা ডিফেন্ড করে এবং তাদের এই যে অপরাজিত ছিল 28 ম্যাচ পর্যন্ত, এটা কিন্তু তারা ম্যাচ হারেনি, অনেক ম্যাচ জিতেছে, ব্যাপারটা এরকম ছিল না, ড্র করেছে, অপরাজিত ছিল। ওইখান থেকে তাদের এখানেও আমার মনে হয় যে লক্ষ্যটা ছিল যে যতক্ষণ পর্যন্ত আর্জেন্টিনাকে আটকে রাখা যায়, যে কারণে স্পেস দেয়নি আর কি। তো আরেকটি যেটাই আমরা বলছিলাম যে ডিমারিয়া এবং তার সঙ্গে ওটামেন্ডি, তিনিও কিন্তু আসলে তার শেষ ম্যাচ হয়তো খেলে ফেললেন, এখন হয়তো ঘোষণা দেননি। বাট একটা জেনারেশন যেটা মেসির সঙ্গে ছিল, এবং আমরা যেটা বলা বলি হচ্ছে যে এই জেনারেশনটা মেসি জেনারেশন, এই জেনারেশনে মেসি লিড করছে এবং তার পিছে আলভারেজ আছে, লাউতারো আছে, এবং ডিমারিয়ার জায়গাটা অলরেডি লাউতারো নিয়ে নিবে এমন ভাবা হচ্ছে। মার্ক অ্যালিস্টার রয়েছে। মানে এই মেসি জেনারেশনের ভিতরে মানে আপনি শরীরী ভাষা এবং কৌশল সব মিলে স্কালোনি, এই আর্জেন্টিনা আরো কত দূর যেতে পারে আপনার মনে হয়? এই আর্জেন্টিনার সামনে যাওয়ার সুযোগ একটা জায়গায়, কারণ হলো এদের যারা মেসি ডিমারিয়া ছাড়া যারা আছেন, ওটামেন্ডি,
কয়েকজন ছাড়া যারা তাদের কিন্তু বয়সটা একেবারেই কম, 23, 24, 25 বা আরও একটু উপরে। এবং অনেক দেশের ক্ষেত্রে এরকম হয় যে একটা শিরোপা জেতার পরে ওই প্রজন্মটা একেবারে শেষ হয়ে যায়, একসঙ্গে অবসরে যাচ্ছে, একসঙ্গে শেষ হয়ে যাচ্ছে। যেমন আপনি যদি বলেন জাভি, ইনিয়েস্তা বা তাদের পরে রামোস ছিল, পুয়োল ছিল, একটা জেনারেশন ছিল এরকম গোল্ডেন জেনারেশন, হ্যাঁ একসঙ্গে কিন্তু শেষ হয়ে গেছে। কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে এইটা ভিন্ন। এখানে মেসি চলে যাচ্ছে, সেখানে দেখা গেল যে আলভারেজ চলে আসছে, ওদিকে আপনার গার্নাচো উঠে এসেছে ডিমারিয়ার জায়গাটা পূরণ করার জন্য। স্ট্রাইকারের পজিশনেও আপনার লতারো মার্টিনেজ এবং আলভারেজ ভালো করছে, মিডফিল্ডটা টাইট হয়ে গেছে, ডিফেন্ড যেখানে আর্জেন্টিনার বহুদিন সমস্যা ছিল সেইখানটা একদম টাইট হয়ে গেছে। এই জায়গা থেকে আমার মনে হয় আর্জেন্টিনার দলটা সামনে ভালো করার সুযোগ আছে। মানে মেসির মাথায় আরেকটি মানে মানে কি বলে মুকুটে আরেকটি পলক, এটা যদি আমরা বলি তাহলে আমরা বলা যায় যে ওদিক থেকে স্পেন ইউরোতে এবং ইয়ামাল তিনি কিন্তু বলেছিলেন যে তিনি চান যে এদিকে মেসি আর্জেন্টিনা জিতুক, ওদিকে স্পেন, কারণ তারা পরের বছর যে ফিনালেসিমিয়া সেটাতে খেলতে যাচ্ছে। তো আজকে দেখলাম স্কালোনিও সেটা নিয়ে খুব আগ্রহ যে পরের বছর ওটা হবে, দুই সেরা দুই মহাদেশের। কি মনে হয় কেমন হতে পারে? আমার মনে হয় দূরে, এক বছর এখনো বাকি, 2025 জুলাই। আমার মনে হয় খুবই জমজমাট একটা ম্যাচ হবে। এবং কোপা আমেরিকাকে কিন্তু একটু পিছিয়ে দেখা হয় ইউরোর তুলনায়, কারণ ইউরোপের দলগুলো অনেক বেশি দল নিয়ে খেলা হয় এবং এখানে অনেক বেশি তারকাও থাকে এবং ঝকঝকে মাঠ, ঝকঝকে সম্প্রচার, এগুলো আমরা দেখে মনে করি যে খুব আকর্ষণীয় খেলা। অন্যদিকে কোপা আমেরিকা দেখবেন যে ব্রাজিলের গতবার যে হলো সেখানে একদম ভালো মাঠ ছিল না, এবারও একটা যেটা দেখা গেল যে, এবং আরেকটি জিনিস দেখা যায় কোপার মাঠ আছে এবং ম্যাচ শুরুর আগে একটা বিশৃঙ্খলা ছিল এখানে, যে দর্শকরা টিকিট ছাড়া মাঠে ঢুকে গিয়েছিল। আরেকটি ব্যাপার কিন্তু ছিল যে এই রেসলিং এর মতন একটা ব্যাপার, এত ফাউল। হ্যাঁ, আমরা দেখলাম যে 18টি ফাউল করেছে কলম্বিয়া, আর্জেন্টিনা 8টি। মানে এই ধরনের খেলা তো আসলে কোপাতেই হয়। মানে লাতিন কি এই জন্যই কি অনেকে ইউরোটা বেশি পছন্দ করে? পরিচ্ছন্ন খেলার জন্য আমার মনে হয় ইউরোপটা মানুষ বেশি ফলো করে এবং লাতিনের এই ধরনের খেলা আছে। ওই জায়গায় যখন ব্রাজিল আর্জেন্টিনা ওখান থেকে এসে ইউরোপের দলের সঙ্গে খেলে তখন কিন্তু তাদের খেলার পুরো চিত্রটা আলাদা হয়। ওই জায়গা থেকে স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে একটা ভালো ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে। এবং আপনি মেসির কথা বললেন, মেসি এবং ইয়ামাল, আরও এক বছর পরে মেসিকে আসলে পাওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কা একটা থেকেই যাচ্ছে, কারণ মেসি কিন্তু বলেছেন যে তিনি দিন বাই দিন উপভোগ করে যেতে চান। তবে অবশ্যই যারা ভক্ত তারা চাবেন যে ইয়ামাল এবং মেসি তাদের মধ্যে একটা জমজমাট লড়াই দেখো, কারণ দুই প্রজন্মে। আপনি এটি অন্তত বলবেন না দর্শকদের সামনে, আর্জেন্টিনার দর্শকদের সামনে মেসি আর খেলবেন না। দর্শক আসলে আর্জেন্টিনার সাপোর্টাররাও চায় মেসি খেলবেন, পরবর্তী বিশ্বকাপও খেলবেন এবং আমরা দেখব মেসির মুকুটে আরেকটি পলক। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।